আমার বেস্ট ফ্রেন্ড যখন মারা যায় তখন অনেক কেঁদেছিলাম। ঠিক মনে পড়ে না কখনো এমনভাবে কেঁদেছি কিনা। যখন মারা যায় তখন আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়ে যায়। দায়িত্বটা হলো তার মেয়ের দায়িত্ব। তারা রিলেশন করেই পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, কারণ আমার ফ্রেন্ডের বাসা থেকে মেয়েটাকে মেনে নিচ্ছিল না। আর মেয়েরও তো কেউ ছিল না, মেয়েটা এতিম ছিল, এতিমখানায় বড় হয়েছিল। আমি ওদের পালিয়ে যেতে সাহায্য করেছিলাম বলে ওর পরিবার আমার উপর কেস করেছিল, কিন্তু ওদের থেকে আমাদের প্রভাব প্রতিপত্তি বেঁচে থাকায় আমার কিছু করতে পারেনি। তবে দুদিন আমাকে জেলেও থাকতে হয়েছিল। নিলয় আর নিধি আমার নামকরণে ওর মেয়ের নাম রেখেছিল। নিলয় যখন মারা যায় তখন আমার হাত ধরে বলেছিল, আমার তুই ছাড়া পৃথিবীতে কেউ নেই, থেকেও নেই। নিধি তো আনিকাকে ডেলিভারি করার সময় আমাকে ছেড়ে চলে গেছে। আমার মেয়ের আমি মা বাবা ছিলাম, কিন্তু 3 মাস যেতে না যেতেই আমিও ওকে ছেড়ে মনে হয় চলে যাব রে। আমার মেয়েটার এখন তুই আছিস। আমাকে কথা দে, আনিকাকে দেখাশুনে রাখবি। তোর কিছুই হবে না, তুই ঠিক হয়ে যাবি, তোর কিছুই হবে না। আর মিথ্যা আশ্বাস দিস না। আমি জানি আজকে আমার শেষ দিন। কথা দে ভাই, আমার মেয়েকে দেখে শুনে রাখবি। তুই তোর পরিচয়ে আমার মেয়েটাকে বড় করবি। তোর কিছুই হবে না, তুই ভালো হয়ে যাবি। আগে বল, তুই আমার মেয়েটাকে নিজের পরিচয়ে বড় করবি। আমি কিছু বলতে যাব তার আগেই তার দেহ থেকে প্রাণটা ছেড়ে চলে গেল। আচ্ছা, আমি তোকে কথা দিলাম, আমি তোর মেয়েকে আমার পরিচয়ে বড় করব। নীলয়ের আব্বু আম্মুর কাছে গিয়েছিলাম অনিকাকে নিয়ে, যেন ওরা অনিকার দায়িত্ব নেয়। কিন্তু নীলয়ের আব্বু আম্মু অনিকাকে দেখাশোনার দায়িত্ব তো নেয়নি, উল্টাপাল্টাভাবে আরও অপমান করে তাড়িয়ে দিয়েছিল। সাথে মা বাবাও ছিল সেদিন। আমি যেতাম না অনিকাকে নিয়ে, কিন্তু মা বাবার কথার জন্য ওদের বাসায় যেতে হয়েছিল। শেষবারের মতো আব্বু আম্মুকে আর আপুকে উদ্দেশ্য করে একটা কথাই বলেছিলাম, আচ্ছা আব্বু আম্মু আর আপু, মনে করো এর জায়গায় আমি হতাম তাহলে কি হতো, তোমার ছেলেটা কিভাবে বড় হতো। সেদিন আব্বু আম্মু আর আপু কিছু বলেনি, সবাই চুপ ছিল। তারপর থেকে আব্বু আম্মু আর আপু আমাকে কিছু বলেনি। তারপর থেকে সবাই ওর দেখাশোনা করে, অনেক আদরও করে। আজকে অনিকার বয়স 1 বছর। আমার ওইসব বার্থডে উদযাপন পছন্দ না, তাই ওগুলো কিছুই করি না। আমাদের বাসায় ওগুলো পছন্দ না, তাই আরও হয়ও না। এই 7 মাসে হাড়ে বুঝতে পেরেছি মাহিনা একটা বাচ্চাকে লালন পালন করা কতটা কঠিন। তবে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, মেয়েটা অনেক কিউট, আমার প্রিন্সেস। উফ, পরিচয় দেওয়া হয়নি তো, আমি আকাশ আহমেদ নীল। বাবা মায়ের 2 মাত্র ছেলে মেয়ে। আমি ছোট, এবার অনার্স 2য় বর্ষে। আর আপু পড়াশোনা শেষ করে একটা জব করে, প্রাইমারি স্কুলের শিক্ষিকা। এখনও বিয়ে হয়নি, তবে হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখি আমার প্রিন্সেস উঠে গেছে, আমার আম্মু উঠে গেছে দেখছি। আসো ফ্রেশ হয়ে নেই। তারপর অনিকাকে নিয়ে ফ্রেশ করিয়ে নিয়ে বাবা মেয়ে খেতে আসলাম। আম্মু আমার কাছ থেকে অনিকাকে নিয়ে সুজি খাওয়াতে লাগলো, আর আমি খেতে লাগলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিলাম। ভাবছি আজকে আনিকাকে নিয়ে কলেজে যাব, আর নীলয় আর নীতির কবরটা জিয়ারত করে যাব। বাইরে এসে বসলাম। আম্মু, দাও আজকে ওকে কলেজে নিয়ে যাব। আচ্ছা, ততক্ষণ তুমি দুধ গরম করে একটা ফিডারে দাও। বিয়ের আগেই কিভাবে বাচ্চা মানুষ করতে হয় শিখে নিলি? তার বলতে হাড়ে হাড়ে টের পেয়েছি। আচ্ছা, সে যাই হোক, তাড়াতাড়ি দাও, কবরস্থান হয়ে কলেজে যাব। ওদিকে কি জন্য নিয়ে যাবি এই ছোট বাচ্চাকে নিয়ে? আরে কিছু হবে না, নিলয় আর নিধির কবর জিয়ারত করে যাব। আচ্ছা ঠিক আছে, তুই ওকে রেডি করে নিয়ে আয়, আমি দুধ গরম করে দিচ্ছি। হুম। অনেকেকে নিয়ে রুমে এসে রেডি করে নিলাম। বাবা মেয়ে একই কালার ড্রেস পরলাম। একটু পরে বাইরে আসতেই আম্মু ব্যাগে ফিডার দিল। তারপর বাসা থেকে বেরিয়ে রাস্তায় এসে একটা রিক্সা নিলাম। তারপর কবরস্থানের কাছে এসে নেমে গিয়ে বললাম, এখানে 5 মিনিট দাঁড়ান, আমি আসি। চিন্তা নেই, ভাড়া বেশি করেই দেব। তারপর কবরস্থানের ভেতরে এসে দুজনে কবরটা জিয়ারত করে আবারও রিক্সা নিয়ে কলেজে চলে এলাম। তারপর রিক্সাওয়ালাকে ভাড়াটা দিয়ে কলেজের ভিতরে এসে বন্ধুদের কাছে এলাম। কিরে, কী অবস্থা তোদের?
কি রে, আজকে দেখি বাবা মেয়ে একই রকম ড্রেস পরে এসেছিস। হুম, সর বসি। আচ্ছা, দে তোর মেয়েকে। শালা অনেকেই বিয়ে করে বাবা হতে পারে না, আর তুই না করেই বাবা হয়ে গেছিস। বাবা শুনতেই বাবা বলা শুরু হয়ে গেল। আচ্ছা দোস্ত, তোকে কেউ বিয়ে করতে চাইবে? যদি শুনে তোর বাচ্চা আছে, যদি শুনে, তাহলে তো কোনো মেয়েই রাজি হবে না। আল্লাহ যদি নসিবে কাউকে লিখে রাখেন তাহলে একা একা চলে আসবে। তোর চাচাতো বোনের সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আনিকার জন্য সেটিও ভেঙে গেছে। তোর খারাপ লাগে না? তুই তো ওকে পছন্দ করতি, ভালোবাসতি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। খারাপ লাগতো, কষ্ট হতো প্রথম প্রথম, এখন আর হয় না। ওইসব পুরনো কথা বাদ দিত। বেস্ট ফ্রেন্ড বলতে নীলও ছিল, আর রাকিব ফ্রেন্ড। তবে বেস্ট ফ্রেন্ড থেকে কিছু না। আরেকটা ফ্রেন্ড আছে রিয়া, এখনও আসেনি। দুজনে মিলে কথা বলছি, তখন রিয়া এসে আনিকাকে কোলে নিল, নিয়ে বলল, কি অবস্থা আম্মু, কেমন আছো? ভালো। তুমি? আমিও ভালো আছি। আচ্ছা, আমাকে তোমার আম্মু বানাবে? রিয়ার কথা শুনে আনিকা আমার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, ওই তো আমার আম্মু। আহা, ওটা তো তোমার আপু, ওটা আম্মু না। না না না, আব্বুও আর আম্মু। না, ওটা তোমার আব্বু, আম্মু না। না না না, আম্মু। তোর মেয়েকে আর কি বলবো। আচ্ছা, সে যাই হোক, আমি হানিকাকে নিয়ে গেলাম। ওকে নিয়ে যা। রিয়া আনিকাকে নিয়ে চলে গেল, আর আমি আর রাকিব কথা বলতে লাগলাম। আরও দুজন এসে আড্ডা দিতে শুরু করলো। তারপর ক্লাসের সময় হতেই ক্লাসে চলে আসলাম। রিয়ার কাছে অনিকাকে দেখতে পেলাম না, তাই ওর কাছে গিয়ে বললাম, কি রে, অনিকা কোথায়? তোর এত কিউট একটা মেয়ে দেখলেই তো নিতে মন চায়। এক আপুর কাছে আছে। এটা কিন্তু ঠিক করছিস না। যাকে তাকে এমনভাবে অনিকাকে দিলে তোকে আর নিতেই দেব না। আরে, উনি আমার ভালো পরিচিত, তাই রেখে এসেছি। না হলে কি আর রেখে আসতাম নাকি? সেসব বাদ দে, আর কোন ক্লাসে কোন ডিপার্টমেন্টে আছে সেটা বল। থার্ড ইয়ারের ইংরেজি ডিপার্টমেন্ট। তোকে ধরে মারতে ইচ্ছে করছে, যাকে তাকে দিয়ে দেয়। তুই আর ওকে নিতেই পারবি না। রিয়ার কিছু বলার আগেই ক্লাস থেকে বেরিয়ে থার্ড ইয়ারের ইংরেজি ডিপার্টমেন্টে চলে এলাম। দেখি এক আপুর কাছে অনেকে আছে এবং কাঁধে মাথা রেখে আছে। স্যার, আসতে পারি? এসো। এই ক্লাসে কি মনে করে? অনিকাকে নিতে এসেছি। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। জি স্যার। তারপর ভেতরে এসে বললাম, অনিকা এসো মামনি। আমার কথা শুনে অনিকা আমার দিকে তাকালো। তারপর নিচ থেকেই হাতটা বাড়িয়ে দিতেই কোলে নিয়ে হাঁটতে যাব, তখন আপুটি বলল, আমার কাছে তো ভালোই ছিল, নিয়ে যাওয়ার কি তো খুব প্রয়োজন ছিল? এমন না যে আমার কাছে কান্নাকাটি করছে। আপু, আমি আপনাকে চিনি না জানি না, আপনার কাছে কিভাবে আমার মেয়েকে রাখি? আর এখন ক্লাস চলছে, আমি কথাটা বাড়াতে যাচ্ছি না। আপুটা আর কিছু বলো না, শুধু আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর আস্তে আস্তে বললাম, এমনভাবে কি যার তার কাছে যেতে হয় নাকি মামনি? না। এমন অপরিচিতদের কাছে যেতে নেই, বুঝেছ? যতক্ষণ না আমি যেতে বলবো, ওকে? হুম। হুম। আর তোমার মুখে চকলেট লেগে আছে তো। আচ্ছা চলো, তোমাকে ফ্রেশ করে নিয়ে আসি। তারপর ট্যাপের কাছে এসে মুখটা মুছিয়ে নিয়ে ক্লাসরুমের সামনে এসে স্যারের কাছে পারমিশন নিয়ে চলে আসলাম। একে একে 4টা ক্লাস শেষ। ইংরেজি স্যার ক্লাসে চলে আসলো, এসে ক্লাসটা করতে লাগলো। রাকিব অনিকার সাথে দুষ্টুমি করছে দেখে স্যার বললেন, রাকিব, তুমি ক্লাস না করে ওর সাথে দুষ্টমি করছো কেন? আর আকাশ, তুমি ওকে বাসায় রেখে আসতে পারো না? স্যার, আমি তো ঠিকই ক্লাস করছি, কিন্তু রাকিব যদি এমন করে তাহলে আমি বা আমার মেয়ের দোষ কোথায় বলেন? আচ্ছা ঠিক আছে, এখন ক্লাস করো। আর রাকিব, তুমি ওর সাথে দুষ্টুমি না করে ক্লাসে মন দাও। আর যদি ক্লাসে না মন বসে তাহলে ক্লাস থেকে বের হয়ে যাও। না স্যার, আর কিছু করব না। তারপর ক্লাস করতে শুরু করলাম। স্যার অনেক হ্যান্ডসাম, এখনও বিয়ে করেননি। কলেজের অনেক মেয়েরও ক্রাশ। তারপরও ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খেতে এলাম। তারপর আনিকাকে হালকা খাবার খাইয়ে আমি খেলাম। খেতে খেতে আম্মু বলল, আজকে তোর আপুকে পাত্রপক্ষ দেখতে আসবে। হঠাৎ করে ঘটক ফোন দিয়ে বলল, তাহলে তো ভালোই। ছেলে কি করে? ছেলে নাকি ইংরেজি প্রফেসর তোদের কলেজেরই। কি বলো? তাহলে কি মিনহাজ স্যার? আমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। তাহলে তো ভালোই হবে। স্যার তো ভালোই দেখতে, দেখতেও হ্যান্ডসাম। ওনার ব্যবহারও অনেক ভালো।
তাও ওই ছেলের বাসার আশেপাশে থেকে খোঁজ নিতে হবে। আমি যতটুকু জানি ততটুকু বললাম, তাও খোঁজ নিয়ে দেখো কি হয়। কখন আসবে আপুকে দেখতে? বিকেলে আসবে বলেছে। আচ্ছা, আমি বলছি কি, আব্বুকে বলো না একটা বাইক নিয়ে দিতে। আগে তোর আপুর বিয়েটা হয়ে যাক, তারপর না হয় বলবো। আচ্ছা ঠিক আছে, বলিও। মামনি, তুমি কি এখন ঘুমাবা না তোমার দাদির সাথে খেলবা? খেলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে খেলো, আমি কি একটু ঘুমাই। আচ্ছা আম্মু, ওর যদি ঘুম আসে তাহলে আমার রুমে নিয়ে এসে ওকে শুইয়ে দিও। আচ্ছা ঠিক আছে, ওকে নিচে রেখে দে, ও খেলনা নিয়ে খেলবে। ওকে, খেয়াল রাখো ওর ছোট ছোট পায়ে বাইরে আবার না চলে যায়। তোকে শেখাতে হবে না কি করতে হবে না হবে, আমাকে শেখাতে আসছে কিভাবে বাচ্চা দেখাশোনা করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি গেলাম। তারপর রুমে এসে শুয়ে ফেসবুক চালাতে লাগলাম। তারপর একটু পরে ঘুমিয়ে পড়লাম। বিকেলে আম্মু ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি আনিকে ঘুমিয়ে আছে। কি হয়েছে বলো? পাত্রপক্ষ আসছে, ওঠ। আচ্ছা ঠিক আছে, উঠছি। আম্মু চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে বাইরে এলাম। বাইরে আসতে অনেক অবাক হলাম। স্যার আছে তো আছেন, সাথে ওই সিনিয়র আপুটাও আছে। গিয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তারপর চুপ করে থাকলাম আর সবাই কথা বলতে লাগলো। ওই আপুটার দিকে খেয়াল করলাম, উনি কেমন করে যেন তাকিয়ে আছে। একটু পরে আপু সবার জন্য নাস্তা নিয়ে এলো। বুঝলাম আপুকে ওনাদের পছন্দ হয়েছে। তখনই অনিকা গুটি গুটি পায়ে আমার কাছে এসে হাজির। বেশ অবাক হলাম ওর আশাতে। ও নামলো কিভাবে বিছানা থেকে? ওকে কোলে নিতে গিয়ে দেখি প্যান্ট ভেজা, তাই ওকে রুমে এনে চেঞ্জ করে বাইরে এলাম। আবার আসতেই ইরা আপু বলল। ও, সবার সাথে পরিচয় করে দিতে গিয়ে জানলাম আপুটার নাম ইরা। আসো, আমার কোলে আসো। ইরা আপুর কথা শুনে আনিকা আমার গলাটা জড়িয়ে ধরলো। আপনি কি বারণ করেছেন আমার কাছে আসতে? জি, কেন? মনে পড়লো এখানে তো অনেকেই আছে, তাকেই দেখি সবাই কেমন করে যেন তাকিয়ে আছে। এরা তুই কি শুরু করেছিস? স্যারের কথা শুনে ইরা আপু একটু লজ্জা পেয়ে গেল। আচ্ছা নেন, মামনি তোমার ওই আন্টির কাছে যাও তো। না, যাব না। যাও, এমন করলে কি হয়? আচ্ছা নেন, এবার যাবে। আমি একটু এগিয়ে গিয়ে আনিকাকে দিলাম। আনিকা ইরাপুর কোলে চুপচাপ বসে আছে। একটু পরে নাস্তা দেওয়া হলো। নাস্তা শেষ করে স্যারের আব্বু বললেন, আপনাদের মেয়েকে আমাদের পছন্দ হয়েছে। এখন আমার ছেলের হলো কিনা জানি না। আমারও পছন্দ হয়েছে। আমাদের থেকে পছন্দ হয়েছে, এখন আপনাদের পছন্দ হয়েছে কিনা বলেন, তারপর কথা এগিয়ে নিয়ে যাব। আমাদের পছন্দ হয়েছে। সুইটি, তোমার পছন্দ হয়েছে? আপু মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালো। তারপর বিয়ের ব্যাপারে কথা বলতে লাগলো। একটা সময় স্যারের আপু বললেন, আমরা যৌতুক নিব না। ওকে, ঠিক আছে, তবে আমি নিজে থেকে একটা বাইক আর মেয়ের যা যা লাগবে সব কিছু দিব। ওইগুলো আমাদের কিছুই লাগবে না, কোনো প্রকার যৌতুক নিব না। আর দিনমোহর হিসেবে 2 লাখ টাকা দিব। বাহ, এমনও মানুষ আছে, ভালোই তো। তারপর এমনভাবে কথা বলতে বলতে সব কিছু ঠিক হলো। বিয়ে ঠিক হলো এই মাসের শেষ দিকে, 30 তারিখে, মানে এখনও 20 দিন সময় আছে। তারপর ওনারা বিদায় নিয়ে চলে গেল। ওনারা যেতেই আপু বললেন, যেমন ছেলে মেয়ের জন্য চেয়েছি তেমনি পেয়েছি। খোঁজ খবর নিয়েও দেখলাম ছেলেও ভালো এবং সবাই অনেক ধার্মিক। এই শয়তান মেয়েটা এখন যদি ওখানে গিয়ে নামাজি হয়। আব্বু, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না শুনি? এত করে নামাজ পড়তে বলি, কিন্তু সকাল পড়লেও বিকেলে পড়ে না, 2 ওয়াক্ত পড়লেও 3 ওয়াক্ত নেই। আবু বলছে কি আমাকে একটা বাইক নিয়ে দেবেন? আগে বিয়েটা হোক, তারপর দেখছি। আচ্ছা ঠিক আছে, আর কিছু বললাম না। এখন কেন জানি কিছু জোর করে চাইতে পারি না। কোনো কিছু চাইলে একবার থেকে 2বার বলতে পারি না। আনিকাকে নিজের কাছে রাখার পর থেকে এমন হয়। তবে ওগুলো নিয়ে মন খারাপ হয় না। আনিকা আপুর কাছে আছে তাই বাইরে চলে আসলাম। তারপর কিছুক্ষণ পর বাইরে থেকে বাসায় এসে কাজে বসলাম। ফ্রিল্যান্সিং করি, বসে কাজ করছি। তখন পেছিটা আমার কাছে এলো। আসতেই কোলে উঠিয়ে চুমু দিয়ে কোলে বসিয়ে কাজে মন দিলাম।
ফোনে কার্টুন ভিডিও চলছে, বাবা মেয়ে ওইগুলো দেখছি। কি আর চলছে, মোটো পাত্র চলছে। আমার পিচিটা তো সেই খুশি, মাঝে মধ্যে অট্টহাসি হেসে উঠছে। বসে আছি, তখন আপু রুমে এসে বলল, কি রে বাবা মেয়ে এত কে দেখে হাসছিস? ওর হাসি তো পুরো বাসায় ছড়িয়ে গেছে। এই তো আপু মোটো পাত্র দেখছি। বাহ, ভালোই তো। তুই কি ওই মেয়েটাকে আগে থেকে চিনিস? আরে না, আজকে প্রথম কলেজে কথা হয়েছে। আনিকা ওই মেয়ের করেছিল। আমার ফ্রেন্ড রিয়া আছে না, ও গিয়ে ওই আপুর কাছে রেখে এসেছিল। ও আচ্ছা, ওকে, তুই তাহলে তোর কাজ কর। আপু চলে গেল, আমি আমার মতো করে কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়তেই ওকে বিছানায় শুয়ে দিয়ে নামাজ পড়ার জন্য গেলাম, কারণ নামাজের সময় হয়ে গেছে। তারপর নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া শেষ করে একেবারে রুমে এলাম। তারপর কিছুক্ষণ পর পড়াশোনা শেষ হতেই ইরা উঠে গেল। মামনি, কিছু কি খাবা? খিদে পেয়েছে। কি খাবা? চকলেট খাবো। এই এত রাতে চকলেট খেতে হবে না, ভাত অথবা রুটি খাবা। না, আমি চকলেটই খাবো। আচ্ছা ঠিক আছে, চকলেটই দিচ্ছি। আর কিছু খাবা? উঠে চকলেট দিলাম, তারপর গিয়ে দুধ গরম করে নিয়ে এলাম। আচ্ছা চকলেটটা খেয়ে নাও। আনিকা চকলেট খেয়ে দুধ খেয়ে নিল। এখন আমাকে আর ঘুমাতে দেবে না, ঘুরে কি আর করার, উঠে গিয়ে কাজ করি। আবারও ওকে নিয়ে পিসি ওপেন করে কাজে মন দিলাম। তারপর কিছুক্ষণ পরে আবারও ঘুমিয়ে যেতেই আমিও পিসি অফ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে এসে আবারও ঘুমালাম, কিন্তু বেশিক্ষণ ঘুমাতে পারলাম না। অনিকার কান্নার জন্য ঘুমটা ভেঙে গেল। দেখি আপু রুমে এলো, এসে বলল, আনিকা, তুমি আমার কাছে এসো আর তোমার আব্বুকে ঘুমাতে দাও। আপু আনিকাকে নিয়ে চলে গেল। আমি আবারও ঘুমিয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি আনিকা খেলো, আমি খেয়ে নিই। তারপর আমি খেয়ে নিলাম। আপু ওকে খাইয়েছ? ওকে খাওয়ানো শেষ হয়ে গেছে। ওকে। তারপর আমি রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। মামুনি থাকো, আমি গেলাম। তারপর কলেজে চলে আসি। এসে রাকিব সহ কয়েকজন মিলে বসে আছে। তখন রিয়া এলো, এসে বলল, কি রে, আজকে যে তোর মেয়েকে নিয়ে আসিসনি? না, গতকাল একটা কারণে নিয়ে এসেছিলাম। আর কাউকে দেব না, কিন্তু তাও নিয়ে আসিস? আমি কি ওকে প্রতিদিন নিয়ে আসি নাকি? আর শোন, মিনহা স্যার আমার হবু দুলাভাই হতে চলেছে। আর তুই যে মেয়েটাকে আনিকাকে দিয়েছিলি, ওটা স্যারের ছোট বোন। আমি তো জানি ওটা যে স্যারের বোন, তুই জানতি না? না, আমি জানি না। আচ্ছা সে যাই হোক, ওটা আমার বিয়ান হতে চলেছে। আর মিনহা স্যার দুলাভাই কথা বলছি। তখন আপুর হবু ননদ আমাদের কাছে এলো, এসে বলল, এই যে বিয়াই, তোমার মেয়ে কোথায়? আজকে কি নিয়ে আসোনি? জি আপু, বাসায় আছে। ও আচ্ছা আচ্ছা, ওটা সত্যি তোমার মেয়ে তো? মনে তো হয় না ওটা তোমার বাচ্চা। ওটা আমারই বাচ্চা, এখানে সন্দেহ করার কি আছে? বুঝলাম না। তুমি মিথ্যে বলছো। তুমি বা তোমার ফ্যামিলির কারো ফেসের সাথে তো ম্যাচিং করে না। তো কি হয়েছে? ওর আমার মতো হয়েছে, কিন্তু আপনি এসব জিজ্ঞেস করছেন কেন? বুঝলাম না। কৌতূহল হলো তাই জিজ্ঞেস করলাম। ডোন্ট মাইন্ড, ওকে? যদিও জেনে যাব তোমার আপুর কাছ থেকে কে ওটা। আচ্ছা, কেমন আছো বলো? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো, কিন্তু তুমি বিবাহিত হলে তোমার ওয়াইফ কোথায়? ইরা মেয়েটার কথায় একটু তাকিয়ে থেকে বললাম, ডেলিভারির সময় মারা গেছে। আর কিছু কি জিজ্ঞেস করার আছে? সো স্যাড। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। জি বাই। ইরা মেয়েটা চলে গেল, আর আমরা আমাদের মতো কথা বলতে লাগলাম। এমনভাবে সেদিনের দিনটা চলে গেল। পরের দিন সবাই মিলে বসে আছি। তখন রিয়া বলল, তোর মেয়েকে নিয়ে আসিসনি কি জন্য? এমনিতেই। কেন বলতো? মিস করছি অনেক, প্লিজ আগামীকাল নিয়ে আসবি। না, নিয়ে আসবো না। কেন? নিয়ে আয় না আগামীকাল। নিয়ে আসবো না মানে? না, নিয়ে আসবো না। প্লিজ নিয়ে আসবি, কথা দিচ্ছি, আর কাউকে দেব না। ওই কুত্তি, বাচ্চা কখনো কোলে নিস না। তোরা সে পাশের বাসায় কোনো বাচ্চা নেই, তোর ফ্যামিলি কেউ নেই। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে, বুঝেছিস? আর তোর মেয়েকে কোলে নিয়ে থাকতে ভালোই লাগে। প্লিজ নিয়ে আসিস, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। হঠাৎ করেই সামনে এসে কেউ দাঁড়ালো। মাথা উঁচু করে তাকিয়ে একটু অবাক হলাম, কারণ সামনে আমার চাচাতো বোন সামিয়া দাঁড়িয়ে আছে। কিছু কি বলবা?
কেমন আছো? এই তো ভালো। তুমি? অনেকদিন পর কলেজে যে? এমনিতেই আসিনি। আনিকাকে নিয়ে আসনি মনে হচ্ছে। এমনিতেই নিয়ে আসেনি। বাসায় সবাই কেমন আছে? এই তো ভালো। তোমার? আলহামদুলিল্লাহ ভালো। দিনকাল কেমন যাচ্ছে? ভালো। তোমার কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। সামিয়া আর কিছু না বলে চলে গেল। সামিয়া যেতেই রাকিব বলল, বুঝলাম না তোর কাছে কি জন্য এলো? আমি কিভাবে বলবো? আচ্ছা, ওর না কিছুদিন আগে বিয়ে হলো? বিয়ে হয়েছিল এবং কিছুদিন আগে আমার কাছে শুনলাম নাকি ডিভোর্স হয়ে গেছে। ও আচ্ছা। আমরা আমাদের মতো করে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসের দিকে আসতে যাব, তখন ইরা আপুর সাথে দেখা। কি ব্যাপার, কেমন আছো? আর তুমি তোমার মেয়েকে নিয়ে আসোনি যে? শালা বুঝলাম না, আমার মেয়ের খোঁজ এরা এত নিচ্ছে কেন? জি, এমনিতেই নিয়ে আসি না। আর নিয়ে এসে কী করব? আম্মুর কাছে থাকে, আর কাজের লোক আছে, উনিই দেখাশোনা করে। ও আচ্ছা, কেমন আছো বললে না তো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? এই, আপু বলা বাদ দাও তো। তোমার থেকে কত বড় শুনি যে কথায় কথায় শুধু আপু বলো? 1 বছরের বড় হলেও বড়, আর একদিনের বড় হলেও আপনি বড়। বড়দের সম্মান দেওয়া উচিত, আর এটা ভদ্রতা, বুঝলেন? হুম, সব বুঝলাম। আচ্ছা আমি যাই, ক্লাসের সময় হয়ে গেছে। ওনার কিছু বলার আগেই ক্লাসে চলে আসলাম। আরে না, কি যে বলিস, ওটা আমার বেয়াই হতে যাচ্ছে। ভাইয়ার সাথে ওর আপুর বিয়ে। বাহ, ভালোই তো। তুই না সেদিনের বাচ্চাকে কোলে নিয়েছিলি? আচ্ছা, মনে তো হচ্ছে না ওই বাচ্চাটা এর। কে জানে, সেটা তো আমিও কোনোভাবে মেলাতে পারছি না। ওই সব ভেবে আমাদের কাজ কি বলতো? সেটাও ঠিক, কিন্তু তাও একটা কৌতূহল জাগে না? এত কৌতূহল ভালো না, বুঝেছিস? আচ্ছা, এসব বাদ দিয়ে ক্লাসে চল। টিফিন পিরিয়ডে 3 জন বসে আছি, তখন স্বামী এসে আমার কাছ থেকে কিছুটা দূরে বসলো। আমরা ক্লাসমেট, কিন্তু এই কয়েক মাস ও কলেজে আসেনি। তুমি তোমার ফ্রেন্ডদের সাথে আড্ডা না দিয়ে এখানে বসলে যে? এমনিতেই। আমার এভাবে বসাতে কোনো সমস্যা হচ্ছে নাকি? না তা নয়। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথেই আড্ডা দাও। তারপর 4 জনে টুকটাক কথা বলতে বলতে সময়টা চলে গেল। তাই আবারও ক্লাসে চলে আসলাম। তারপর ক্লাস শেষ করে বাসায় চলে আসি। এমনভাবে কয়েকদিন চলে গেল। এই কয়েকদিন কলেজে যায়নি, কারণ আনিকা অসুস্থ ছিল। আজকে কলেজে এলাম। রাকিবের কাছে আসতেই রাকিব বলল, কি রে, তোর মেয়ের কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে। আচ্ছা বল, তোর অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। তোর অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা কথা বলতে বলতে রিয়া এলো, এসে বলল, কি রে, কেমন আছিস? আর আনিকা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তোর কেমন অবস্থা বল? এই তো ভালো। আজকে তো নিয়ে আসতে পারতি। ডাইনি, বিয়ে করে একটা বাচ্চা পয়দা করে নিলেই তো পারিস। তাহলে তো আর অন্যর বাচ্চার জন্য এমন করতে হয় না। সময় হলেই বিয়ে করে নেব। বাচ্চা আছে বলে এমন করবি? আর তুই না নিয়ে আসতে চাইছিস? আচ্ছা নিয়ে আসবো, এখন চুপ করে অন্য বিষয় নিয়ে আলোচনা কর। তারপর আমরা আমাদের মতো করে আড্ডা দিয়ে ক্লাসে চলে আসলাম। তারপর ক্লাস থেকে বাসায় সন্ধ্যায় বসে আছি, তখন আপু বলল, কি রে, আজকে কলেজে গিয়েছিলি? এমনভাবে পড়াশোনায় গ্যাপ দিলে চলবে? আজকে গিয়েছিলাম তো। কোথা থেকে এটাকে পেল? আর নিজের সুখ শান্তি বিসর্জন দিল, আর পড়াশোনারও 12টা বাজিয়ে দিল। আপুর দিকে একটু তাকিয়ে থেকে কিছু না বলে উঠে রুমে চলে আসলাম। আমি আমার ওয়াদের কাছে সীমাবদ্ধ, আর সবচেয়ে বড় কথা, আনিকাকে আমার থেকেও বেশি ভালোবাসি। ওর জন্য আমি সব কিছু করতে রাজি আছি। আনিকা ঘুমাচ্ছে, ওর দিকে একটু তাকিয়ে থেকে কাজে বসলাম। এমনভাবে তোকে কে বলতে বললো? তুই ওকে এইগুলো বললি কি জন্য? আমি তো ওকে ওর ভালোর জন্য বললাম। আর আমি কি খারাপ বললাম শুনি? প্রথমে বলে কিচ্ছু হয়নি, আর তুই ওকে এখন এইগুলো বলছিস? সব ঠিক আছে, তাই বলে কি অন্যের বাচ্চার জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিবে? নিজের ক্যারিয়ার ধ্বংস করবে? ওর ফ্যামিলি তো বাচ্চার দায়িত্ব নিল না, তাহলে ও কি জন্য নেবে? আপুর এমন কথা শুনে বাইরে এসে বসলাম। তোমরা মেয়েরা বন্ধুত্ব কি বুঝবা না? আর আমার ভালো খারাপ নিয়ে তোমাকে না ভাবলেও চলবে। আর সামনে তোমার বিয়ে, ওগুলো নিয়েই ভাবো। আমার ভালো খারাপ আমি বুঝবো। আর যদি আনিকাকে নিয়ে তোমাদের এতটাই প্রবলেম হয়ে থাকে, তাহলে ওকে নিয়ে আমি অন্য কোথাও চলে যাচ্ছি। পাগল হয়ে গেলি নাকি? কী সব বলছিস?
তাহলে তোমাদের মেয়েকে চুপ থাকতে বলো। নেক্সট টাইম যেন এগুলো আর না বলে। অনেক বড় হয়ে গেছিস তাই না? তো আমাকে কি তোমার ছোট মনে হয়? আচ্ছা, তোমার কেন এত মাথা ব্যথা হচ্ছে বুঝলাম না। তোমার খাই না পড়ি যে এগুলো বলো? আমি আমার বাবার টাকায় খাই, এখানে তো তোমার মাথা ব্যথা হওয়ার কিছুই নেই। এবার কিন্তু তুই বেশি বেশি বলছিস। চুপ, দুজনেই চুপ। অনেক হয়েছে তোদের। আর তুই আবার পুরনো কথাগুলো টেনে নিয়ে আসছিস কি জন্য? এইসব কিছু আগেই সলভ হয়ে গেছে না? তুই তোর বিষয়গুলো নিয়ে ভাব না। অযথা এইগুলো নিয়ে বাড়াবাড়ি করছিস কেন? প্রথম প্রথম না মানলেও এখন তো বাচ্চাটার প্রতি আমাদেরও মায়া জন্মে গেছে। আর তুই তো কিছুদিন পর অন্যের ঘরে চলেই যাবি। তাহলে এখন এই বিষয়গুলো নিয়ে কি জন্য বলছিস বলতো? ওকে তুই ওর মতো ছেড়ে দে না। আচ্ছা ঠিক আছে, আর তোমাদের এই বিষয়ে কিছু বলবো না। আপু উঠে রেগে চলে গেল। আমি আমার মতো রুমে এসে কাজে মন দিলাম। নামাজ পড়ে এসে খেতে এলাম। এসে চুপচাপ খেয়ে রুমে চলে আসলাম। আনিকাকে আব্বু খাইয়ে দিচ্ছিল। একটু পরে ঘুরঘুর করে আমার কাছে হাজির। কি খাওয়া শেষ? হুম। আচ্ছা আসো। তারপর আনিকাকে কোলে নিয়ে পড়তে শুরু করলাম। এর মধ্যে আনিকা ঘুমিয়ে পড়েছে, তাই ওকে বিছানায় রেখে আমিও শুয়ে গেলাম। জানি কিছুক্ষণ পরে আবারও জেগে শুরু করবে কান্না। কিছুক্ষণ পরে আমিও ঘুমিয়ে পড়লাম, কিন্তু ওর কান্নার জন্য ঘুমটা ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টো বাজে। ওরে মেয়েরে, ঠিক মতো ঘুমাতে দে। উঠে ওকে কোলে নিয়ে ওর জন্য কেক দিলাম। নাও খাও। দুধু খাবো। ওকে বাবা, ঠিক আছে, চলো তোমাকে নিয়ে রান্নাঘরে যাই। তারপর ওকে নিয়ে রান্নাঘরে এসে দুধের কোটে থেকে দুধ নিয়ে গরম করে ওকে খাইয়ে দিয়ে রুমে এসে পিসি অন করলাম। না মামিনি, তুমি চশমা পরে নাও, না হলে চোখে সমস্যা হবে। তারপর অনিকাকে একটা চশমা পরিয়ে দিয়ে ফোনে কার্টুন ভিডিও চালিয়ে আমি কাজ করতে লাগলাম। কাজ করতে করতে অনেক সময় হয়ে গেল, কিন্তু ওর চোখে মনে হচ্ছে ঘুম নেই। হঠাৎ দেখি আজান দিয়ে দিচ্ছে, আর অনিকাও ঘুমিয়ে গেছে, তাই ওকে বিছানায় শুয়ে দিলাম। তারপর কাজ করতে করতে নামাজের সময় হতে গিয়ে নামাজ পড়ে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো, দেখি অনিকা এখনও ঘুমাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বাজে, তাই উঠে ফ্রেশ হয়ে এলাম। এসে দেখি উঠে বসে আছে, তাই ওকে নিয়ে ফ্রেশ করে নিয়ে আসলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম। তারপর কিছুক্ষণ পরে কলেজে আসার জন্য বের হতে যাব, তখন আম্মু বলল, তুই কি ওকে নিয়ে যাচ্ছিস? আচ্ছা গেলাম। তারপর আমি আনিকাকে কলেজে নিয়ে চলে আসলাম। এসে আনিকাকে নিয়ে রাকিবের পাশে বসতেই ইরাপো কোথা থেকে যেন আমার সামনে হাজির। ওনার দিকে তাকিয়ে অনেকটা অবাক হলাম। আচ্ছা মামুনি, আমার কোলে আসো। ইরাপোর কথা শুনে অনিকা আমার গলাটা জড়িয়ে ধরলো। তুমি কি আমার কাছে আসতে বারণ করেছো? না, না তো আপু। তাহলে আমার কথা শুনে তোমাকে আরো জড়িয়ে ধরলো কেন? আচ্ছা মামনি, যাও তো তোমার আন্টির কাছে। আমার কথা শুনে আনিকা ইরাপুর কাছে যেতেই বললাম, উল্টাপাল্টা কিছু খাওয়াবেন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু ও কি কি খায়? কিছু খাওয়ানো লাগবে না, নুডলস খায়, কিন্তু এখানে তো মশলা ছাড়া নুডলস পাবেন না। আচ্ছা বাদ দেন, কিছু খাওয়াবেন না। আচ্ছা ঠিক আছে। ইরাপু যেতেই রিয়া আসলো। আসতেই বললাম, ইরাপু তো নিয়ে চলে গেল। সব সময় তো উনি নিয়ে থাকবে না, তাই না? আচ্ছা বাদ দে, আমরা আমাদের মতোই কথা বলি। বসে আছি, তখন ইরাপু এলো। দেখি আনিকা কান্না করছে। আসতেই আমি কোলে নিয়ে বললাম, কি ব্যাপার, কান্না করছে কেন? আমার এক ফ্রেন্ড কোলে নিয়েছে আর শুরু করেছে কান্না, কিন্তু কোনোভাবেই থামাতে পারছি না। ওকে ঠিক আছে। ইরাপু চলে গেল, আর আমি ওর কান্না থামাতে ব্যস্ত। এমনভাবে কয়েকদিন চলে গেল। চুপ করে বসে আছি, তখন আপু বলল, তুই কি আমার উপর এখনো রেগে আছিস? আমার সাথে তেমন কথা বলিস না। আচ্ছা, সেদিনের জন্য সরি। আমি কিছু মনে করিনি। তুই যদি কিছু না মনে করিস, তাহলে তুই আমার সাথে ঠিকমতো কথা বলিস না কেন? কোথায় তোমার সাথে কথা বলি না? বলছি তো তোমার সাথে কথা। আর তোমার উপর রাগ করবো কি জন্য? আমি তোমার উপর রাগ করে নাই। আমি যেমন থাকি, যেমন কথা বলি, তেমনই তোমার সাথে কথা বলি, তাই না? কোথায় তুই আমার সাথে কথা বলিস? আরে তুমিও ছোট বাচ্চাদের মতো করে কথা বলছো। তুমি কি বলছো? এখন তোমার সাথে মারপিট শুরু করব? না, তেমন না। আমি কি সেটা বলেছি নাকি? না, তোমার কথা শুনে তো সেটাই মনে হচ্ছে।
আচ্ছা আসো মারপিট করি। না থাক, তার প্রয়োজন নেই। না আসো, তোমার কিছু চুল ছিঁড়ে দিই। এমনভাবে আপুর সাথে কিছুক্ষণ কথা বললাম। এমনভাবে অনেকটা দিন চলে গেল। আজকে আপুর বিয়ে, বাসা গেস্টে ভর্তি, বরযাত্রী এখনও আসেনি। আমি কাজে ব্যস্ত। রিয়া আনিকাকে নিয়ে আছে। ছোট চাচুর বাসা থেকেও সবাই আসে। কিছুক্ষণ পরে বরযাত্রীটা এলো। দুপুরে রিয়ার একটা মেসেজ দেখে ছাদে গেলাম। গিয়ে দেখি সামিয়া আনিকাকে নিয়ে আছে, কিন্তু আনিকা কান্না করছে। আমি গিয়ে বললাম, কি ব্যাপার, ও কান্না করছে কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না। আচ্ছা তুমি ওকে আমার কাছে দাও। সামিয়ার কাছ থেকে নিতেই চুপ হয়ে গেল। ও তোমার কাছে আসে সেজন্য কান্না করছে। দেখো আমি নিতেই কেমন চুপ হয়ে গেল। আমার রুমে ঢুকতে যাব তখন লাগলো কারোর সাথে ধাক্কা। আরে দেখে শুনে রুমে ঢুকতে পারেন না? সামনে তাকিয়ে দেখি এরা আপু। আপনি আমার রুমে কেন? একটু ওয়াশরুমে গেছিলাম। ওকে ঠিক আছে। আনিকা কি ঘুমিয়ে গেছে? না ঘুমায়নি। ইরাপুর কণ্ঠ শুনে আনিকা ওনার দিকে তাকিয়ে আমু বলে ঝুঁকে পড়ল। ওর এমন কাণ্ডে আমি একদম থ হয়ে গেছি। এই মেয়ে বলে কি? মামুনি তুমি এগুলো কি বলছো? আম্মু, আম্মু, আপনি ওকে এগুলো কি শিখিয়েছেন? আমি কিছু শিখাইনি তো। আমি কিভাবে বলবো আমাকে আম্মু কেন বলছেন? আপনি এটা মোটেও ঠিক করেননি। আমি কিছু করিনি, গড প্রমিস। এসব শেখানোর কি প্রয়োজন ছিল বুঝলাম না। ওখান থেকে আসতে যাব তখন ইরাপু বললেন, ওকে আমার কোলে দিয়ে যাও। পাগলের পেট খারাপ তো। আপনি যা শিখিয়েছেন আর না জানি কি বলবেন তার ঠিক নেই। আপনাকে আর দিচ্ছি না। আরে কিছু বলবো না, আমার কাছে দিয়ে যাও প্লিজ। ইরাপুর কথা শুনে ওনার দিকে তাকিয়ে বললাম, আপনাকে আর দিচ্ছি না। রিয়াকে দেখে ওর কাছে গিয়ে বললাম, এ নে, আর ওকে কাউকে দিবি না, কাউকেই না, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে, কাউকে দেবো না। ইরা ডাইনি ওকে আম্মু বলতে শিখিয়েছে, আর দেখেই আম্মু আম্মু বলে শুরু করেছে। আমি এত বললাম যেন আমাকে আম্মু বলে, কিন্তু আমাকে বললোই না। নিশ্চয়ই আপু জাদুটোনা জানে, না হলে কিভাবে এত তাড়াতাড়ি আম্মু বলাতেই শিখিয়ে দিল। তোর মেয়ের আম্মু হিসেবে ইরা আপুকে পছন্দ হয়েছে, বোঝাই যাচ্ছে। এইসব আবল তাবল না বকে যা বললাম তাই কর। আর আমি কাছে গেলাম। তা ঠিক আছে, কিন্তু ওকে কি কিছু খাইয়েছিস? না কিছু খাওয়ানো হয়নি। আচ্ছা আমি খাবার নিয়ে আসি, তুই খাইয়ে দে। কিরে এমনভাবে তাকিয়ে আসিস কি জন্য? আচ্ছা আমাকে দে, আমি খাইয়ে দিয়ে তোর কোলে দিচ্ছি। না আমি দিচ্ছি, আমাকে খাবার দে। আর শোন, উল্টাপাল্টা কিছু শেখাবি না। যদি উল্টাপাল্টা কিছু শিখিয়েছিস তাহলে তোর কিছু করবো রে, তুই ভাবতেও পারবি না। আচ্ছা ঠিক আছে, কিছুই বলবো না। আচ্ছা খাবার দিয়ে যা, আমি খাইয়ে দিচ্ছি। আমার রুমে নিয়ে যা, আমি খাবার নিয়ে আসি। রিয়া চলে গেল। আর আমি খাবার নিয়ে আসি দেখি ইরাপু আছে। এই আপনি এখনও এখানে কেন? আপু রুমে যান। আর ওকে আপনি নিয়েছেন কেন? ইচ্ছে করছে তাই নিয়েছি। এই যে মামুনি, আম্মু বলো তো। দেখেন একদম ভালো হচ্ছে না। আপনি একদম এইসব শেখাবেন না। আর মামনি এইসব পচা কথা বলতে হয় না, ওইসব বাদ। আপনি ওকে আমার কোলে দেন। দেবো না, আর তোমার কাজ নেই এখানে, কি করো তো। না হবে না, আপনি ওকে আমার কোলে দেন। তখনই আম্মু রুমে এলো, এসে বলল, আনিকাকে খাইয়েছিস? না আম্মু খাওয়ানো হয়নি। তখন ইরাপু বলল, দেখেন না আন্টি, আমি আনিকাকে কোলে নিয়ে আছি, কিন্তু আপনার ছেলে নিতেই দিচ্ছে না, আমার থেকে নিয়ে যাচ্ছে। কেন নিচ্ছিস কেন? নিয়ে নিচে আছে থাক। আম্মু নিয়ে আছে এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ওকে যা শেখাচ্ছে তাতে আমার অনেক সমস্যা হচ্ছে। তখনই আনিকা বলে উঠল, আম্মু, আম্মু। আনিকার কথা শুনে আম্মু একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার আনিকার দিকে। ইরা আপুর দিকে তাকিয়ে দেখি ওনার ফর্সা মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। আম্মু আম্মু ওইসব পচা কথা বলতে হয় না, প্রবলেমটা হচ্ছে এটা। ইরা, তুমি এগুলো কি শিখিয়েছো? সরি আন্টি। আচ্ছা, ওকে রেখে দিয়ে গিয়ে খেয়ে নাও। মনে তো হচ্ছে এখনো খাওনি। ইরা আপু আমার কাছে আনিকাকে দিয়ে লজ্জা পেয়ে চুপচাপ মাথা নিচু করে চলে গেল। আচ্ছা তুমি যাও, আমি ওকে খাইয়ে দিয়ে আসি। তুই যা, ওকে খাইয়ে দিচ্ছি। রিয়া, তোমার খাওয়া হয়েছে? না আন্টি, পরে খাবো। না, তুমি গিয়ে খেয়ে নাও, যাও। আর তুইও যা। আম্মু আনিকাকে নিল আর খাবারও নিল। তারপর আমি রিয়াকে বললাম, এই চল আগে খেয়ে নে,
রিয়ার আমি চলে আসলাম। কিছুক্ষণ পর এসে দেখি আনিকা দোলনায় ঘুমাচ্ছে, তাই আর রুমে না গিয়ে আবার চলে আসলাম। বিকেলের দিকে আপুরা চলে যাবে। আপু কান্না করছে। আমার কাছে আসতেই, তোকে অনেক কিছু বলেছি, আমাকে ক্ষমা করিস ভাই, আর ভালো থাকিস। আরে আপু তুমি তো আজব, এখন তুমি এগুলো কি বলছো? আর সাবধানে যাও, আর এখন কান্না করিও না। আপু আমার কপালে চুমু দিয়ে চলে গেল। তারপর আপুরা চলে গেল। মনটা খারাপ, আপু চলে গেল। রাতে বসে আছি, ডাড়িটা খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। গেল কোথায়? আর নীলটাকে? সব ছেড়ে আমার ডায়েরিটাই বা কে চুরি করলো? কাকে সন্দেহ করব? রুমে তো অনেকেই এসেছে। বাইরে গিয়ে বললাম, আম্মু আমার রুম থেকে ডায়েরিটা কে নিল বলো তো? আমার ডায়েরিটা চুরি করলো কে? আমি বুঝতে পারছি না। সব ছেড়ে তো ডায়েরি কি নেবে? দেখ আছে কোথায়। কোথাও নেই, সব দিকে খুঁজলাম, আমিও তো বুঝতে পারছি না আমার ডায়েরিটা কে চুরি করেছে। আমার রুমে তো সব থাকতেও ডায়েরিটা কেন চুরি করলো? ভাবতে লাগলাম কে যে নিল, সব কিছু শেষ, কে নিল? আমার সব কিছু জেনে গেল রে। রুমে চলে আসলাম, তারপর বসে থাকলাম চুপ করে। পরের দিন আপুকে নিয়ে আসার জন্য সব রেডি হচ্ছি, তখন আম্মু আমার রুমে এলো। এসে বলল, তুই কি আনিকাকে নিয়ে যাবি? তুমি যদি রেখে যেতে বলো তাহলে রেখে যাব, না হলে নিয়ে যাব। রেখে যা, আমি ওকে দেখে রাখবো। ওকে ঠিক আছে। আনিকা ঘুমিয়ে আছে, তাই ওর কপালে চুমু দিয়ে বাইরে এলাম। তারপর 45 মিনিট পর আপুর শ্বশুর বাসায় চলে আসলাম। এসে নাস্তা করে আপুর সাথে একটু কথা বলে চুপ করে বসে আছি। তখন ইরা আপু এলো। এসে বললেন, আনিকাকে নিয়ে আসোনি? জি না, নিয়ে আসিনি। কেন নিয়ে আসোনি? তোমার মেয়েটা কত কিউট, দেখলেই কোলে নিয়ে আদর করতে মন চায়। আর তার বাপটাও কম কিউট না, দেখলেই একটু আদর করতে মন চায় অবশ্য। জি কিছু বুঝলাম না, একটু জোরে বলেন। এমন বিড়বিড় করে বলেন কি জন্য? না কিছু না। বেশ, খাওয়া শেষ? আপনার খাওয়া হয়েছে? কিন্তু মনটা অনেক খারাপ। মন খারাপ কি জন্য? এই যে তোমার মেয়েকে নিয়ে আসোনি, আমি ভাবলাম তোমার মেয়েকে নিয়ে আসবে, কিন্তু নিয়ে আসোনি, তাই মনটা অনেক খারাপ। বিয়ে করে নিলেই তো এমন একটা কিউট বাচ্চা হয়ে যায়, তাই না? বিয়ে করে নেন, তাহলে এমন একটা বেবি তো আপনার ঘরে চলে আসবে। এরা আপু চুপ হয়ে গেল। কোনো সমস্যা আপু? আরে না, তেমন কিছু না। আচ্ছা থাকো, কাজ আছে। আপু কোনো কিছু কি ভুল বললাম? সরি। ওকে। তোমাকে বলিনি আপু বলবো না? আপু বললে এরপর থেকে কি যে করব। এই তোমার থেকে আমি কত বড়? হ্যাঁ কত বড়? ওনার এমন রেগে যাওয়া দেখে অবাকে ওনার দিকে তাকিয়ে আছি। এটা আবার ওনার কেমন রোগ? আপু আপনি রেগে যাচ্ছেন কি জন্য? চুপ! আর একবার আপু বললে না, তোমাকে ধরে সবার সামনে কেলাবো আমি। মেয়েটা চলে গেল। আমি অনেক অবাক হয়ে তাকিয়ে রইলাম। মেয়েটা কি পাগল হলো নাকি? চুপ করে বসে আছি। তখন আমার কাজিনগুলো আসতেই ওদের সাথে কথা বলতে লাগলাম। এটাকে আর দেখিনি। দুপুরে আপুর পাশে বসে খাচ্ছি, আর তার পাশে তার ননদ মানে ইরা আপু আছে। ইরা আপু তার প্লেট থেকে মাংসের হাড়গুলো আমার প্লেটে দিয়ে দিল। এটা কেমন হলো? খাও খাও, তোমাকেই খেতে দিলাম। আপনাকে খেতে দিতে হবে না। আর আপনি আমাকে এগুলো দিলেন কেন? বললাম তো খেতে দিলাম, খাও বেয়াই খাও। আমি এত খেতে পারবো না। আপু তুমি নাও, আমি আর খেতে পারবো না। আমি আর খেতে পারবো না, তুই খেয়ে নে না। ধুর, আমি আর খাবো না, আমারও পেট ভর্তি। এমনভাবে দেখতে দেখতে বাকি সময়টা কেটে গেল। তারপর বিকেলে বাসায় চলে আসলাম। পরের দিন কলেজে সবাই বসে আছি। তখন বললাম, রিয়া তুই কি আমার ডায়েরিটা নিয়েছিস? তো ডায়েরি আমি নিতে যাব কেন? আর তুই যে ডায়েরি লিখিস সেটা তো আমি জানি না। তাহলে আমার ডায়েরিটা কে নিল? সব থাকতেও আমার ডায়েরিটা চুরি করলো কে? চুনি, টয়নি, পেতনি, ভূতনি। তুই কি নিশ্চিত মেয়ে মানুষ ডায়েরি নিয়েছে? এমনভাবে গালি দিস কি জন্য? তোর লাগে কি জন্য? তার মানে তুই ডায়েরিটা নিয়েছিস? সত্যি আমি তো ডায়েরি নেই। সামিয়া নিয়েছে নাকি ওকে জিজ্ঞেস করিস? জিজ্ঞেস করতে হবে। ওই বিষয়ে আর কিছু বললাম না। তারপর কথা বলতে বলতে ক্লাসের সময় হতেই ক্লাসে চলে আসলাম। টিফিন পিরিয়ডে ক্লাস থেকে একটু বের হয়ে এসেছি, তখন ইরা আপুর সাথে দেখা। আমাকে দেখে কেমন অদ্ভুত একটা হাসি দিল। আচ্ছা, ডায়েরিটা কি উনি নিয়েছেন? উনি নিতে যাবেই বা কেন? তাহলে নিলটাকে? ডায়েরি তো
পা নেই যে হেঁটে হেঁটে চলে যাবে, বা ডানাও তো নেই যে উড়ে চলে যাবে। আচ্ছা, ডোন্ট মাইন্ড, ওকে? কিছু কি বলবা? আপনি কি আমার রুম থেকে গতকাল কিছু নিয়েছেন? আমাকে দেখে কি চোর মনে হয়? সরি, আমি কিছু না বলে চলে আসলাম। এসে বন্ধুদের পাশে বসলাম রাতে। দেখি ডায়েরিতে কি লেখা আছে। পড়বো পড়বো করে পড়াই হয়নি। লেখা, সময়ের সাথে মানুষের জীবনচক্র কোথা থেকে কোথায় চলে যায়, যে যায় তার ঠিক নেই। যাদের জন্য লড়াই করলাম তারা এক এক করে চলে গেল। নিধি আনিকাকে জন্ম দেওয়ার সময় মারা গেল, আর প্রাণের বন্ধুটাও চলে গেল তার 3 মাস পর। আর দিয়ে গেল মস্ত বড় একটা দায়িত্ব, তাদের মেয়ের দায়িত্ব। তবে একটা জিনিস ভালো লেগেছে, ওদের মেয়ের নামটা আমার নাম অনুসারে রেখেছে। তবে কষ্ট লাগে যখন ভাবি ওরা কেউ বেঁচে নেই। আজকে আনিকার বয়স 4 মাস, আমার কাছে হলো 1 মাস। কিন্তু এই 1 মাসে আব্বু আম্মু, তারপর আপুর কাছে কত যে কটু কথা শুনেছি তার ঠিক নেই। অনেক খারাপ লাগে, কিন্তু মুখ বুজে সহ্য করি। কি বলবো তাদের, আমি ওদের বসে পার কি বলবো তাদের আমি ওদের বোঝাতে পারছি না যে আমি ওয়াদাবদ্ধ। তার উপর এই 1 মাসে মেয়েটার প্রতি মায়া জন্মে গেছে। আজকে সবার কথা সহ্য করতে না পেরে আনিকাকে নিয়ে নীলের বাসায় গিয়েছিলাম যেন ওর দায়িত্ব নেয়। সাথে আব্বু আম্মুও গিয়েছিল, কিন্তু আমাদের দেখেই ওর পরিবার আমাদের অপমান করলো। ওদের অপমান সহ্য করতে না পেরে আব্বু আমাকে নিয়ে চলে আসলো। সেদিন থেকে আব্বু আম্মু আপু আনিকাকে দেখাশোনা করতে শুরু করে। তবে আরেকটি কথা, আমার চাচাতো বোন সামিয়ার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। ওকে পছন্দ করতাম, ভালোবাসতাম, কিন্তু আনিকার জন্য সেটাও চাচ্চু বিয়েটা ভেঙে দিয়েছে। অনেক কষ্ট হয়, কিন্তু বাচ্চাটার মায়াবী মুখের দিকে তাকিয়ে সব কিছু ভুলে যায়। মনেই হয় না এটা আমার ফ্রেন্ডের মেয়ে, মনে হয় এটা আমারই মেয়ে। মাঝে মধ্যে আপু বলে আমার নাকি পড়ালেখা, সুখ শান্তি সব কিছু শেষ হয়ে গেছে। আপুর কথা শুনে অনেক খারাপ লাগে, রাগও হয়। মাঝে মধ্যে এগুলো নিয়ে ঝগড়াও করি। যদিও আপু সত্যি কথা বলে, কিন্তু এগুলো নিয়ে আমার আফসোস নেই। বন্ধুরা বলে বা ফ্যামিলিরা বলে আমাকে নাকি কোনো মেয়ে পছন্দ করবে না বা বিয়ে করবে না। তবে এগুলো নিয়ে প্রথম প্রথম মন খারাপ করলেও এখন আর করি না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। নিশ্চয়ই এতে আমার ভাগ্যে ভালো কিছু আছে। এখন আর আগের মতো জোর গলায় কিছু চাইতে পারে না, বলতেও পারে না এটা আমার লাগবেই লাগবে। একটা মাছেরা বাচ্চা লালন পালন করা কত যে কঠিন সেটা হারে হারে বুঝেছি। তবে ফ্যামিলির লোকজন অনেক সাহায্য করেছে। তবে শেষ পর্যন্ত আমি হ্যাপি, আলহামদুলিল্লাহ। ও আচ্ছা বুঝলাম। ওটা ওর মেয়ে না, ওটা বেস্ট ফ্রেন্ডের মেয়ে। তবে খারাপ লাগছে ওর বেস্ট ফ্রেন্ড বা ওর স্ত্রী কেউ বেঁচে নেই। আরও অনেক কিছুই লেখা আছে, ওগুলো পড়লাম। শেষের দিকে গিয়ে চোখ দুটো আটকে গেল। কাউকে পছন্দ হলে বলতে পারে না। সামের বিয়ে হয়েছিল এবং কয়েকদিন আগে ডিভোর্স হয়েছে। শুনলাম ওর বর নাকি অনেক টর্চার করতো। আমি তো এমন চাইনি ওর এমন কিছু হোক। আমি তো চেয়েছিলাম ও যেন সুখে থাকে। আম্মু কি জিনিস আনিকাকে বসতে দেয়নি আম্মু কি জিনিস সেটা আনিকাকে বসতে দেয়নি, কিন্তু রিয়া রানীটা ওকে আম্মু বলা শেখাচ্ছে। কিন্তু ও ব্যর্থ। আম্মু কথা বলতে বললেই আমাকে দেখিয়ে দেয়, এবং আব্বু বললেও আমাকেই দেখিয়ে দেয়। আমাকে রানীটা নিয়ে গিয়ে কাকে যেন আনিকাকে দিয়ে আসলো। আমার তো অনেক রাগ হচ্ছিল, যাকে তাকে দিয়ে চলে আসে। তারপর রিয়ার কথা শুনে যখন আনিকাকে নিয়ে থার্ড ইয়ার ক্লাসের সামনে এসে একটা মেয়ের কাছে দেখলাম, তখন হঠাৎ করে আমার মনে হলো ওরা মা মেয়ে দুজনে বেশ মানিয়েছে। সত্যি সত্যি মনে হচ্ছে ওরা মা মেয়ে। মেয়েটাকে আমার অনেক ভালো লেগেছে, কিন্তু তাও রাগ দেখে আনিকাকে ওনার কাছ থেকে নিয়ে আসলাম। পরে জানতে পারলাম ওটা নাকি মিনহাজ স্যারের বোন। তবে সব থেকে বেশি অবাক হলাম যখন ওকে বিকেলে আমাদের বাসায় দেখলাম। ওরা নাকি আপুর বিয়ে নিয়ে এসেছে। কথাটা শুনেই ভালোই লাগলো, এবং বিয়ের কথাও বাঁকা হয়ে গেল, আর বিয়ের তারিখও ঠিক হলো। তবে আপুর ননদকে অনেক ভালো লাগে, অনেকটা ভালোই লাগে, অনেকটা ভালোবেসেও ফেলেছি। হয়তো একটু ভালোবাসি, কিন্তু এটাও কখনো বলা হবে না। আমার মনের ভেতরে আর ডায়েরির পাতায় জমা থেকে যাবে। দেখি আল্লাহ কপালে কি রেখেছে।
আরে অনেক কিছুই গুরুত্বপূর্ণ কথাগুলো লেখা আছে, যেগুলো ওর কাছে স্পেশাল মনে হয়েছে সেগুলোই আর কি। আমি আপু বলতে বারণ করি, এগুলোও লিখে রেখেছে। শয়তান ছেলে, এমনভাবে লেখা যেন মনে হচ্ছে আমাকে সহ্যই করতে পারে না, আমাকে দুই চোখের বিষ মনে করে, কিন্তু তলে তলে আমাকে নাকি ভালোবাসে। হুম, দাঁড়াও শয়তান, তোমাকে কি যে করব ফাজিল ছেলে, কিছুদিন যাক তারপরে তোমাকে দেখছি। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। হীরা আপুর ব্যবহারগুলো কেমন অদ্ভুত। আপু বলতে দেবে না, ফাজলামি করে, রাগ দেখায়, হয়তো মজা করে, তাছাড়া আর কি হতে পারে। আর আমি যদি এগুলো অন্য কিছু ভেবে নিই তাহলে আমি মস্ত বড় ভুল করব। ডায়েরি খোঁজাখুঁজি আর করিনি, আবার নতুন একটা লেখালেখি করি। হীরা আপু আজকে আমাদের বাসায় এসেছে। আপু বাসাতেই আছে, আর ভাইয়া এবং হীরা আপু এসেছে কারণ বিকেলে আপুকে নিয়ে যাবে। তাই চুপ করে রুমে বসে আছি, তখন হীরা আপু এলো। ওনার কোলে আনিকা আছে। তোমার কি যেন হারিয়েছে বলছিলে? ওনার দিকে ভ্রুকোচকে তাকিয়ে বললাম, হারিয়ে যায়নি, কোনো চুন্নি চুরি করে নিয়ে গেছে। ডাইনি, পেতনি, তুতনি, ভূতনি, শখচুন্নি। এই এই, একদম গালি দেবে না। এই নাও তোমার ডায়েরি। আবাকে ওনার দিকে তাকিয়ে আছি। আপনি আমার ডায়েরিটা চুরি করেছেন? চুন্নি কোথাকার! আপনি কি আপনার পরিবারের লোকজন শিক্ষা দেয়নি যে কারো পার্সোনাল জিনিস না বলে নিতে হয় না? আমার পারিবারিক শিক্ষা নিয়ে একদম কথা বলবা না। আপনি আমার রুম থেকে যান, বের হন আপনি আমার রুম থেকে। হ্যাঁ, তো রেগে যাও কেন? আর তোমার ডায়েরি পড়া শেষ, সব কিছু আমি জানি। আচ্ছা মামুনি, আম্মু বলে ডাকো তো, আম্মু বলো তো। এই একদম ঠিক হচ্ছে না কিন্তু। দেখেন আপু, আপনি এগুলো একদম বলবেন না। আমি উঠে গিয়ে নিচে যাব, কিন্তু এরা আপু দিচ্ছে না। আপু দেখেন, একদম ভালো হচ্ছে না। শালা, ক্রাশকে আপু বলতে লজ্জা করে না? কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? আর কত ভালোবাসো শুনি। আপনার মাথা কি ঠিক আছে? আপনি কী সব বলছেন? আর আপনি আমার রুম থেকে বের হন তো। আর ওই সব ডায়েরিতে এমনি লিখেছিলাম। আর আপনি এখন যান তো, গিয়ে খাওয়া দাওয়া শেষ করেন। আর আপনি আনিকাকে দিয়ে যান। এটা আমার মেয়ে, বুঝেছো? দেখো কেমন আমাকে আম্মু বলে ডাকে। আম্মু, আম্মু। এই দেন ওকে, দেখুন আমাকে সব কিছু বলে দেব। আমি খারাপ কিছু শেখাচ্ছি না, সুন্দর একটা শব্দ শেখাচ্ছি, আম্মু আম্মু। আর আমিও ডায়েরির সব কিছু বলে দেবো। দেখেন একদম ভালো হচ্ছে না কিন্তু। আম্মু, ও আম্মু, ডাকতে ডাকতে বের হয়ে এলাম। আম্মু দেখো, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আবার কি হলো? এরা আপু কি শিখাচ্ছে আনিকাকে? দেখো, এগুলো বারণ করো বলতে, না হলে কিন্তু ভালো হবে না। এরা আবার কি করলো? না, কিছু করেনি। এই দেন ওকে। আনিকাকে ইরাপুর কাছ থেকে নিয়ে রুমে চলে আসলাম। মেজাজটা খারাপ হয়ে গেল। এই তোমাকে বলিনি ওকে আম্মু বলবা না? বলো। আর আম্মু বলবা না? বলো। আর আম্মু বলবা না? আম্মু। বলো। আর আম্মু বলবা না? এমন অপরিচিত মানুষদের কাছে যাবা না। যতক্ষণ পর্যন্ত আমি যেতে বলবো ততক্ষণ পর্যন্ত যাবা না, বুঝেছো? বলো। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ কারো কাছে যাবে না, ওকে? কারো কাছে যাবে না, ওকে? কেউ নিচে চাইলেও শুরু করবা কান্না, বুঝেছো? দরজার দিকে তাকিয়ে দেখি দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে মিটমিট করে হাসে। উঠে গিয়ে দরজার কাছে গেলাম। কি আপনার সমস্যাটা কি? হ্যাঁ, তেমন কিছু না, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মায়ের কথোপকথন শুনছিলাম। আচ্ছা, মিকি কতটা শিক্ষা দিয়েছে শুনি। মামুনি, আমার কাছে আসো তো। ইরাপু আনিকাকে কোলে নিতে শুরু করলো কান্না। কাছে গিয়ে নিয়ে বললাম, আপনি গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। বিষয়টা কেমন হলো শুনি, এমন হলো কি জন্য? দেখেন, আপনি এই কিছুদিনের পরিচিত, আর আমি ওর বাবা। আর আপনি এইসব শেখাবেন না। আপনি মনে হচ্ছে এখনো খাননি, গিয়ে খেয়ে নেন। এই যে মামুনি, আম্মু বলো তো। ইরাপুর কথা শুনে আনিকা আমার কাঁধে মাথা রাখলো। খোদাই এইসব না করে আপনি জানতো। আচ্ছা, সত্যি আমাকে ভালোবাসো? আরে না, এমনি লিখেছিলাম। আপনাকে ভালোবাসে যাব কি জন্য? আচ্ছা, এসব আলতো ফালতো কথা বাদ দিয়ে খেতে চান? আমার খাওয়া হয়ে গেছে। ওকে, আমার খাওয়া হয়নি, আমি চাই। আরে আর না দাঁড়িয়ে খেতে এলাম। আম্মু খাবার দাও। চেয়ার টেনে বসলাম। আম্মু খাবার দিল। আম্মু, আনিকার খাওয়া হয়েছে? অনেক আগেই খাইয়েছি, কিন্তু এখন খাবে কিনা বলতে পারবো না। ওকে, আমি খেতে লাগলাম। আর মাঝে মধ্যে আনিকাকে খাইয়ে দিয়েছি। লক্ষ্য করলাম ভাইয়া কেমন করে যেন তাকিয়ে আছে। আমি সেদিকে খেয়াল না করে খেতে থাকলাম। তখন ভাইয়া বলল,
আকাশ তোমার কাছে শেখা লাগবে কিভাবে বাচ্চা লালন পালন করতে হয়। কি যে বলেন না ভাইয়া, এ তেমন কিছু না। এত কিছু সামলে নাও কিভাবে? পড়ালেখা, বাচ্চা, তারপর অনলাইনের কাজ, এত কিছু কিভাবে? কি? যেমনভাবে দেখছেন সেভাবেই। আচ্ছা, আমার খাওয়া শেষ, আমি গেলাম ভাইয়া, ঘুম আসে। ও- ওকে, তোমার ভাই বয়সের দিক থেকে ছোট, কিন্তু সব দিক থেকেই আমার থেকে বড়। বাচ্চা কিভাবে লালন পালন করতে হয় তোমার ভয়ের কাছ থেকে শেখা লাগবে। সবার কাছে কত যে কথা শুনেছি তা ঠিক নেই। আনিকাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। সেটাই তো দেখছি, কিন্তু এরা কি বলছে আকাশকে? তোমার বন্ধু আনিকাকে আমও বলতে বলছিল, তুমি একটু বারণ করে দিও ইরাকে। এই শয়তানটা আবার এমন করছে কেন বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, বারণ করব। রুমে এসে দরজাটা লাগিয়ে চুপ করে শুয়ে রইলাম। আচ্ছা, তোমাকে ঘুম পাড়িয়ে দিই, তারপর আমিও ঘুমাই। তারপর বাবা মেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে দেখি আমার প্রিন্সেস উঠে গেছে। তারপর ওকে ফ্রেশ করে নিয়ে এসে বাইরে এলাম। দেখি সবাই বসে আছে। আমি গিয়ে আমার পাশে বসলাম। চলে যাবা নাকি এখন? চলে যাবো রে। এখনই তো মনে হচ্ছে বের হয়ে গেছো। এখনই চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে গেলাম। ওকে, যাও। আপুরা চলে গেল। পরদিন কলেজে গেলাম, বসে আছি, তখন রাকিব আসলো। আসতেই বললাম, ডায়েরিটা ইরা আপু নিয়ে গিয়েছিল। কি বলিস? তারপর কি হয়েছে? ডায়েরিতে যা যা লেখা হয়েছে সব পড়ে নিয়েছে। ডয়নি, পেতনি, ভূতনি, শাকচন্নি, ইচ্ছে করছে কি যে করতে। কি বললে তুমি? এই, আপনি কি সত্যি ভূত নাকি? কোথা থেকে আসলেন শুনি? তুমি আমাকে এমনভাবে বকা দিচ্ছ কিসের জন্য শুনি? আমি নিব, 100 বার নিব, এতে তোমার কোনো অসুবিধা? আপনি আমার পার্সোনাল জিনিস নিতে পারেন না। নিব নিব। আকাশের ব্যাগকে হাতের ইশারা করে যেতে বলাতেই ইশারা বুঝে চলে গেল। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলার আছে, বলতে পারি? ঢং না করে বলেন, কি বলবেন? শোনো, আমিও তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। ওনার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছি। আপনি কি ঠিক আছেন? কী সব বলছেন এগুলো? তুমি কি কানে কম শোনো? বলছি আমি তোমাকে ভালোবাসি। সবাই ঠিক আছে, কিন্তু আপনি কি পাগল হয়েছেন? কী সব বলছেন? আর যা কিছু বলছেন ভেবে বলছেন? সব কিছু ভেবেই বলছি। আচ্ছা, এর ভবিষ্যৎ কি? আপনি কি সেগুলো ভেবেছেন? আমাকে কি তোমার পাগল মনে হয়? সেটা আপনি জানেন, আর আপনার কথা শুনে তো তাই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম ভালোবাসেন, কিন্তু আপনার পরিবার বা আমার পরিবার না হলেও মেনে নিল, কিন্তু আপনার পরিবার মানবে? আর সবচেয়ে বড় কথা, আমার আপু আপনাদের বাসায়, কোনো সমস্যা হলে খুব খারাপভাবে ইফেক্ট পড়বে। পরিবারকে মানানোর দায়িত্ব আমার, এবার তো রাজি হয়ে যাও। এগুলো আপনার ভালো লাগা। ভালো লাগা থেকেই তো ভালোবাসা হয়ে যায়, তাই না? আর আমি সব কিছু জেনে বুঝেই বলছি। আচ্ছা, যখন এত করে বলছেন তখন আপনার পরিবারকে বলেন, যদি তারা রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। সত্যি? এত খুশি হবার কিছুই নেই। আগে আপনার পরিবারকে রাজি করান, তারপর লাফালাফি করেন। আর আপনি নিশ্চয়ই পাগল হয়েছেন, আপনাকে পাগলাগারতে পাঠানো উচিত। কি হলো, আপনি এমনভাবে তাকিয়ে আছেন কেন? আর কলেজে এত এত ছেলে থাকতে আপনার আমাকেই বা পছন্দ কী জন্য? তা তো আমিও জানি, যেদিন জানতে পারবো সেদিন বলবো। আচ্ছা সে যাই হোক, আমি গেলাম এখন। ওকে, এরাপও চলে গেল। আমি আবারও বসে থাকলাম। এইসব ভেবে লাভ নেই, বাসা থেকে মারবে না। তখন রাকিব আর রিয়া একসাথে আসলো। এসেই বলল, তোর আপু ননদ কি বলছিল? বলেছে ভালোবাসে, কিন্তু মনে হচ্ছে কিছু না ভেবে এইসব বলছে। শুধু শুধু কেউ মানবে না, আর এইসব কিছু নিয়ে ভেবেছে। তুইও তো পছন্দ করিস, তাই না? এমন না যে পছন্দ করিস না। পছন্দ করলে যে প্রপোজ করতে হবে সেটা তো নয়। ও ভালো করে সব কিছু জানে, কারণ আমার ডায়েরিটাও পড়েছে। আর আমি এটাও বললাম, যদি পরিবারকে রাজি করাতে পারে তাহলে আমার সমস্যা নেই। জানি আমার পরিবার মেনে নিলেও ওনার পরিবার মানবে না। ও আচ্ছা, ভালো করেছিস। উনি যদি ওনার পরিবারকে রাজি করাতে পারে তাহলে কোনো সমস্যা নেই, পারলেই ভালো। কি রে রিয়া, তুই এমন চুপচাপ আছিস কি জন্য? না তেমন কিছু না। তোর মন খারাপের কারণটা বুঝতে পেরেছি। তুই যদি তোর ফ্যামিলিকে রাজি করাতে পারিস তাহলে তো সমস্যা নেই, সেটা তোকে আগেই বলেছি। দেখ, এইসব আবেগ আবেগ বুঝেছিস? তুই আমার ফ্রেন্ড আছিস, ফ্রেন্ডই থাক। না তেমন কিচ্ছু না। আমি তো সেটা বুঝতে পেরেছি।
আচ্ছা, ওই সব কিছু বাদ দে তো। তারপর আড্ডা দিয়ে ক্লাসে চলে আসলাম। দুপুরে বাসায় আসলাম, এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খেয়ে রুমে চলে গেলাম, কারণ আনিকা ঘুমাচ্ছে, তাই আমিও ঘুমিয়ে নেই রাতে। আব্বু, তোমাকে কিছু বলার আছে। বল, শুনছি। মারবে না তো আমাকে? আমার তো অনেক ভয় করছে। কি এমন বলবি যে ভয় পাচ্ছিস? আচ্ছা বল শুনি। না আসলে আব্বু, কি? ওইসব রিলেশন বাদ দিয়ে পড়ালেখায় মন দাও। আর নেক্সট টাইম যেন এইসব না শুনি। তুই জানিস না এই বাসায় প্রেম ভালোবাসা এলাও না, কারো পছন্দ না। আচ্ছা প্রেম ভালোবাসা এলাও না ঠিক আছে, তবে আমি বিয়ে করব। কি বিয়ে? পড়ালেখা বাদ দিয়ে এইসব হচ্ছে? আমার পড়াশোনা ভালো লাগে না। পাগল হয়ে গেছিস? কী সব বলিস এইগুলো? আর লজ্জা করে না এইসব বলতে? ভাবির ভাইকে পছন্দ, ওকে আমি বিয়ে করতে চাই। কি পাগল হয়েছিস? ছেলেটা তোর থেকে বয়সে ছোট, কোনো কিছু করে না, তার উপর ওর একটা বাচ্চা আছে। তোর মাথা ঠিক আছে? এটা কখনো সম্ভব নয়। আমি এটা কখনোই মেনে নিব না। আমি তোর জীবনকে নষ্ট করতে পারি না। আমি এত কিছু জানি না, ওকে আমার পছন্দ, ওকেই আমি বিয়ে করব। আর যদি তোমরা রাজি না হও তাহলে আমাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার কথা মাথায় আনবে না, ওকে ছাড়া আমি বিয়ে করব না। শোন, তোর এসব আবেগ কিছুদিন যাক, এগুলো একা একাই ঠিক হয়ে যাবে। ওকে, কোনো সমস্যা নেই, আবেগ তো আবেগ। ইরাপু আর কিছু না বলে চলে গেল। আঙ্কেল ইরাপুর কথাকে গুরুত্ব না দিয়ে চুপ করে বসে থাকলো। রাতে বসে আছে, তখন আপুর নাম্বার থেকে ফোন এলো। রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? ভালো, তুই কেমন আছিস? ভালো। কোনো সমস্যা হয়েছে? এত রাতে ফোন দিলা যে? এগুলো কি শুনছি? তুই কি আমার সংসার ভাঙতে চাচ্ছিস? মানে কি সব বলছো? আমি তোমার সংসার ভাঙবো কি জন্য? আর তুমি কি সব উল্টাপাল্টা কথা বলছো? এরার সাথে তোর কিসের সম্পর্ক শুনি? ওনার সাথে আবার আমার কি সম্পর্ক থাকবে? ওটা তোমার ননদ, এই আর কি। দেখ, তুই এমন কিছু করিস না যেটাই আমার সমস্যা হয়। আমি এটা বুঝি না, তুমি আমার সাথে এমনভাবে কথা বলছো কেন? তোমার ননদ আমার সাথে কথা বলতে আসে, আমার মেয়েকে ওকে আম্মু ডাকতে শেখাচ্ছে, আবার আজকে বলছে ভালোবাসে। তাই আমি বলেছি, আপনি যদি আপনার ফ্যামিলিকে রাজি করাতে পারেন তাহলে আমি আপনার প্রস্তাবে রাজি। আর তুমি আমাকে কখনোই ফোন দিবা না। আমি এটা বুঝতে পারছি না তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো। রাগে ফোনটা কেটে দিলাম। আমি এটা বুঝলাম না আপু আমার সাথে এমন আচরণ কী জন্য করছে। আবারও ফোনটা বেজে উঠলো, দেখি আপু ফোন দিয়েছে। রিসিভ করে বললাম, কি হলো, তুমি আবারও ফোন দিলা কি জন্য? আমি তোমার দুলাভাই। জি বলেন, কি বলবেন? দেখেন ভাইয়া, আপনার বোনকে আমি অনেকভাবে বুঝিয়েছি, কিন্তু আপনার বোন শোনেননি। যেটা সম্ভব নয় সেটা আপনার বোন বলেছে। আর আমি এটাও জানি আপনারা রাজি হবেন না, তাই বলেছি যেন আগে আপনার বোন ফ্যামিলিকে রাজি করায়। আমি তোমার সাথে কথা বুঝলাম, তোমার আপু এমনভাবে কথা বললো, তাই তোমার আপুর হয়ে আমি সরি বলছি। আপনি কি বলছেন ভাইয়া? আর সেটা সমস্যা না, আপনাকে আর আমার আপুকে সরি বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি ফোন রাখলাম, তারপর ফোন কেটে দিলাম। অসহ্য সব। পরের দিন বন্ধুরা বসে আছি, তখন এরা আপু আসলো, এসে বলল, বিয়ে করলে আমি তোমাকেই করব, আর যদি সেটা না পারি তাহলে আর কোনোদিনও বিয়ে করব না। গতকাল সবার কথা শুনে আমার ভালোবাসা আমার জেদে পরিণত হলো। এরা আপু কাঁদতে কাঁদতে চলে গেল। তখন রাকিব বলল, কাজটা কি ঠিক হলো? এগুলো ওনার আবেগ, কিছুদিন পর এই আবেগগুলো কেটে যাবে। আর আমি কিছু বলার বা করার মতো সাধ্য নেই যে আমি কিছু করব। এর ভিতরে 2টা বছর কেটে গেছে। সেদিনের পর থেকে ইরাবকে আর দেখিনি, কলেজেও দেখিনি, আর আমাদের বাসায় তো আসেনি। মনে মনে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আমিও ভালোবেসেছি কিন্তু তার বলতে পারিনি, আর কখনো বলাও হবে না হয়তো। আমার প্রিন্সেস এখন অনেক বড় হয়েছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে নীতির মতো হয়েছে। এত যে কথা বলতে পারে বলার বাহিরে। চুপচাপ বসে কাজ করছি, তখন আমার কাছে এসে কোলে উঠে বসলো, তারপর বলল, আপু, আম্মু কি? আমার আম্মু নেই কেন? তোমার তো আম্মু আছে, আমার নেই কেন? এই রে, এখন আমি কি বলবো? আসলে মামুনি, তোমার আম্মু তো নেই, বেড়াতে গেছে। কিছুদিন পরে তোমার আম্মু আসবে। এতদিন থেকে আসেনি কেন? আমি আম্মুর কাছে যাব, আম্মুকে এনে দাও। হ্যাঁ আচ্ছা, একটা কথা মাথায় আসে না, হঠাৎ করে ওর মাথায় এই কথা কে ঢোকালো? এতদিন তো এই কথা বলেনি, হঠাৎ করে বা এই কথা কি জন্য?
আমি আম্মুর কাছে যাব। আমাকে আম্মুর কাছে নিয়ে চলো, আমি আম্মুর কাছে যাব। মামনি, কান্না করতে হয় না, তোমার আম্মু কিছুদিন পর চলে আসবে। কি জ্বালা, ওকে কোনোভাবে বোঝাতে পারছি না। হঠাৎ কিলকিল হাসির শব্দ এলো। দরজার দিকে তাকিয়ে দেখি এরা আপু। ওনাকে দেখে অনেক অবাক হলাম। একটু অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলাম। 2 বছর পর এতদিন কোথায় ছিল? অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে রাখলাম। আবেগের বশবশত হয়ে গেলে চলবে না। আর নিশ্চয়ই এতদিনে বয়ফ্রেন্ড হয়ে গেছে। আপনি ভেতরে এসে বসুন। কবে আসলেন? এর আপু ভেতরে আস্তে আস্তে বলল। এই তো একটু আগেই আসছি। তাই তো বলি, হঠাৎ করে ওর মাথায় আম্মুর ভূত কোথা থেকে চাপলো। আস্তে আস্তেই আগের মতো শয়তানি শুরু করে দিয়েছেন। একটু একটু। কেমন আছো বলো? আগের থেকে মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছো। ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। দিনকাল কেমন যাচ্ছে? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালোই। মামনি, আমার কাছে আসো। আমি আম্মুর কাছে যাব, তোমার কাছে আমি যাব না। আমাকে তোমার আম্মু মনে হচ্ছে না? আমি তো তোমার আম্মু। এর আপুর কথা শুনে ওনার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। এরা মিটমিট করে হাসে। আপনি এইসব কি বলছেন? সত্যি তুমি আমার আম্মু? হুম, আমি তোমার আম্মু। আসো আমার কাছে, আসো আসো। আনিকা আমার কোল থেকে নেমে এরা আপুর কাছে চলে গেল। এরা কোলে তুলে নিয়ে আনিকাকে চুপ করে দিল। আনিকাও এরা আপুর গালে চুমো দিল। আমি ওদের কাণ্ড দেখছি। সত্যি তুমি আমার আম্মু? হুম, আমি তোমার আম্মু। তোমার আব্বু তো পচা, তাই আমার কাছে তোমাকে নিয়েই যায়নি, তাই আমি চলে এসেছি। আচ্ছা চলো আমরা বাইরে যাই। আপনার কাছে আসলাম একটা কারণে। জি বলেন, কি বলবেন? মেয়েটার জন্য এত ছেলে দেখলাম, কিন্তু কোথাও বিয়ে দিতে কোনোভাবেই রাজি করাতে পারিনি। তার একটাই কথা, আপনার ছেলেকে বিয়ে করবে। তাই বাধ্য হয়ে আপনার কাছে আসা। আগেই কিছুটা শুনেছিলাম, সুইটি বলেছিল, কিন্তু আপনারা যে সত্যি সত্যি আসবেন ভাবতে পারিনি। আমার মেয়েকে কি আপনার ছেলের বউ বানাবেন? আত্মীয়তার ভেতরে এইসব বিয়ে শাদী পছন্দ নয়, কিন্তু মেয়ের জেদের জন্য আসতে হলো। আমার ছেলের সম্পর্ক আপনারা এবং আপনার মেয়ের ভালো করেই জানে। আপনার মেয়ে এইসব জেনে শুনে কিন্তু বিয়ে করতে চাইছি, পরে যেন কোনো অভিযোগ না করে। এই বাচ্চাটা নিয়ে যদি অভিযোগ করে তাহলে কিন্তু শুনবো না। আঙ্কেল, কখনো অভিযোগ করবো না। তুমি ভেবেচিন্তে বলছো তো? 2 বছর থেকে এমন জেদ ধরে বসে আছে, আর আপনি বলছেন ভেবে বলছে নাকি? আচ্ছা ঠিক আছে, আপনার মেয়েকে ছেলের বউ করতে কোনো আপত্তি নেই, বিয়ের সব কিছু ঠিক করতে পারেন। কি মিললো তো আমার কথা? বলিনি বিয়ে করলে তোমাকেই করব? জি মিলেছে। এখন লাফালাফি করতে পারেন, সমস্যা নেই। একটু জড়িয়ে ধরতে পারি? জড়িয়ে ভালোবাসি কথাটা বলতে বড্ড ইচ্ছে করছে। ইরাপুর কথা শুনে ওনার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আচ্ছা, সত্যি কি এমনভাবে কেউ ভালোবাসতে পারে? আনিকাকে ইশারা দিয়ে দেখিয়ে দিলাম। আনিকা মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। বুঝলাম না ওর কাছে কি এমন মায়া আছে যে আনিকা ঘুমিয়ে পড়ল। ইরা আনিকাকে বিছানায় রেখে দিতেই, হাত বাড়িয়ে দিতেই ইরা এসে আপু আপু ছড়িয়ে ধরল। আমিও আলতো করে জড়িয়ে ধরলাম। মনে হচ্ছে ইরা আপু কান্না করছে। কি হলো, কান্না করেন কেন? তুমি বুঝবে না, যদি আমার প্রতি তোমার ভালোবাসা থাকতো তাহলে আমার কান্না করার কারণ বুঝতে। তাই বুঝি ভালোবাসা শুধু আপনিই পারেন, আমি পারি না? আমিও তো জানি না ভালোবাসা কি। সত্যি তুমি বোঝো না ভালোবাসা কি? যদি বুঝতে তাহলে এমনভাবে কষ্ট দিত না। তাই কষ্ট পেয়েছ? আচ্ছা, যত কষ্ট পেয়েছেন ততটা আদর দিয়ে বসিয়ে দেব, হবে না? খুব হবে। ইরাপু ছেড়ে দিল, কারণ রুমে কেউ আসতে পারে। কি হলো, এমনভাবে লজ্জা পাচ্ছেন কি জন্য? না কিছু না। ইরাপু লজ্জা পেয়ে চলে গেল। পাগলিটা। আমি বাইরে এলাম। এসে দেখি সবাই কথা বলছে। ওখান থেকে ছাদে চলে আসলাম। এসে চুপ করে দাঁড়িয়ে আছি। পাশে এসে কেউ দাঁড়িয়ে আছে। তাকিয়ে বললাম, আপনি এখানে যে? আমার এখানে আসা বারণ আছে নাকি? না তা নয়, এখন চলে যাবেন তো তাই আর কি। চলে যাবো তো, আর খুব তাড়াতাড়ি তোমার বাসায় আসবো। আর আপনি আপনি করে বলছো কেন? ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, সাবধানে যান তাহলে। তুমি মনে হচ্ছে আমাকে পাঠানোর জন্য তাড়াহুড়ো করছো, ব্যাপার কি শুনি? আরে তা হতে যাবে কেন? আচ্ছা, আপনি কি পড়াশোনা শেষ হয়ে গেছে? না মানে মাস্টার্স কি কমপ্লিট হয়ে গেছে? কিভাবে হয় শুনি? আমি তোমার থেকে 1 বছরের সিনিয়র, এর থেকে বেশি না তো।
তা ঠিক আছে। আপনি কি মাস্টার্স কমপ্লিট করতে চান নাকি? করলে তো হয়, কিন্তু শেষ করে কি জব করব? তোমার তো আবার জব পছন্দ না। ঠিক তা নয়, অনেকে করুক, কিন্তু আমার মিসেস করবে এটা পছন্দ না। আর যদি জব করে তাহলে সংসার সামলাবে কে? আমার দেখাশোনা করবে কে? বাচ্চার দেখাশোনা কে করবে? জব করে এসে বলবেন আমি ক্লান্ত, আমি এগুলো পারবো না, পরে করব। ওই বলে ওই বলে না, বাকির নাম ফাঁকি, ওই রকম হবে। বুঝেছেন? ইনকাম করার দায়িত্ব আমার, সংসার সামলানোর কাজ আপনার, বুঝলেন? টাকা পয়সা নিয়ে আপনার ভাবা লাগবে না। বুঝলাম জনাব। মোহরানা 1.5 লাখ করেছে। ওকে, আর কিছু করেছে? আম্মু বলছিল, মানে তোমার আম্মু বলছিল ওনার স্বর্ণ আমাকে দিবেন। ওকে, আর কিছু বলেছে? তুমি আমার আহা, তা ঠিক আছে। আর কিছু নেই? আছে, তোমার মাথা আর আমার মুন্ডু। আর আর করে যাচ্ছে। আচ্ছা, তোমার নাম্বারটা দাও তো। 01316 আর বিয়ে ডেট কত তারিখে করলো? ডেট ঠিক করলো তো এই মাসের 17 তারিখে। ওকে, আচ্ছা বুঝলাম। আর একটু কথা বলে ইরাপও চলে গেল, আমিও পেছনে পেছনে আসলাম। তারপর ওনারা বিদায় নিয়ে চলে গেল। রাতে বসে আছি, তখন ইরাপুর ফোন আসলো। তখন ওনার সাথে কথা বললাম, তারপর আনিকার সাথে কথা বললো, তারপর ফোনটা রেখে দিল। পরের দিন ফোনের রিংটোনের আওয়াজে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুম থেকে ওঠেন জনাব, ওঠেন ওঠেন। কত বাজে? সকাল 7টা বাজে, ওঠো। আর আমাদের মেয়েটা ওঠেনি? উঠলে তো এতক্ষণ ঘুমিয়ে থাকার কথা নয়। উঠেছে আর আব্বুর সাথে খেলা করছে। আচ্ছা, পরে কথা বলি, ঘুমাবে এখন। রাতে ঠিকমতো ঘুম হয় না, বুঝতেই পারছো। না, এখন আর ঘুমাতে হবে না, ওঠো ওঠো ওঠো। ধুর, রাখো না প্লিজ, ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। যদি আর ফোন দিয়েছো তাহলে আমিও রিসিভ করবো না। বলে রাগ দেখিয়ে ফোনটা কেটে দিলাম। আমিও আবার ঘুমিয়ে পড়লাম। তারপর আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে রুমে এসে ইরাকে ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না। আবারও দিলাম, কিন্তু রিসিভ করলো না। ধর চাই কেমনটা লাগে, আর দিলাম না ফোন। তারপর কলেজে যাবার জন্য রেডি হয়ে নিলাম। তখনই আনিকা রুমে এলো, এসে বলল, আমিও যাবো আব্বু। আচ্ছা চলো তাহলে। তারপর আনিকাকে রেডি করে নিয়ে বাবা মেয়ে বাইক নিয়ে কলেজে চলে আসলাম। রাকিবের কাছে আসতে রাকিব বলল, কেমন আছো অনিকা? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমার কাছে আসো। আনিকা রাকিবের কাছে গেল, আর আমিও রাকিবের পাশে বসলাম। দেখলাম রিয়া আসে। ও, বলা হয়নি, রিয়ার 8 মাস আগে বিয়ে হয়েছে। রিয়া আমাদের কাছে আসতেই বললাম, কি রে, কতদিন পর কলেজে আসলি? এই 20 দিন মতো হবে। তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আনিকা, তুমি কেমন আছো? তারপর তিনজনে কথা বলতে লাগলাম। ও, আর আরেকজনের কথা তো বলাই হয়নি, সামিয়া। 5 মাস আগের কথা বলি। সবাই বসে আছি, তখন সামিয়া বলল, তোমাকে কিছু বলার ছিল, কিন্তু কিভাবে বলবো? বলো, কি বলবা? একটু সাইডে গেলে ভালো হয়। আচ্ছা ওঠো তাহলে। তারপর আমি উঠে এক পাশে এলাম, আর পেছনে পেছনে সামিয়া এসে দাঁড়ালো। বলো, কি বলবা? আমাকে বিয়ে করবে? তুমি এমনভাবে বলছো কেন? আমি যেতে চাইনি, কিন্তু মা বাবা জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল। আমিও তো তোমাকে ভালোবাসি। আমি ওইসব বিষয়ে আর কিছু বলতে চাইছি না। আর এইসব মিথ্যা বলা বন্ধ করো। তুমি তুমি নিজে থেকে একটু একটু করে দূরে সরে গিয়েছিলে। আমি সত্যি বলছি। কেমন সত্যি বলছো সেটা বুঝতে পেরেছি। তুমি চলে গেছো, এতে আমার কোনো আফসোস নেই। আর তুমি আমার হাত ধরেছো কী জন্য? হাত ছাড়ো। হাত ছাড়িয়ে ওখান থেকে বন্ধুদের কাছে চলে এলাম। চলে আসতেই কি বলছিল? বলছিল বিয়ে করতে পারবো কিনা। ও, বুঝলাম। এখন বিয়ে করতে চাইছে? তখন ছেড়ে গেছে আর এখন বিয়ে করতে চাইছে? বাদ দে তোর কথা। তারপর আমরা আমাদের মতো বসে থাকি। তবে কয়েকদিন পরে আরেকটা ছেলের সাথে বিয়ে হয়। ছেলেটা প্রবাসী, এবং শুনেছি ওকে নাকি নিয়ে যাবে, আর নিয়েও যায়। এই হচ্ছে ঘটনা। কিরে রিয়া, বাচ্চা কাচ্চা নিবি কখন? নিব, এখনো সময় হয়নি। বুঝলাম। তারপর আড্ডা দিয়ে ক্লাসে এলাম। দুপুরে শুয়ে আছি, তখন ফোনটা বেঁচে উঠলো। রিসিভ করতে গিয়েও রিসিভ করলাম না। সকালে রিসিভ করনি, থাকো তুমি। ফোন সাইলেন্ট করে ঘুমানোর চেষ্টা করলাম, আর ঘুমিয়ে পড়লাম। কিন্তু ঘুম বেশিক্ষণ স্থায়ী হলো না। আনিকার জন্য ঘুমটা ভেঙে গেল। কি হলো মামনি? আমি চকলেট খাবো। বাসায় চকলেট নেই।
না নেই, আমি চকলেটই খাবো। এই মেয়েকে নিয়ে আর পারি না। আচ্ছা দোকান থেকে নিয়ে আসি। উঠে ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়ে দেখি 3:30 বাজে। অনেকগুলো ফোন এবং মেসেজগুলো এসেছে। ফোন দিলাম, দিতেই রিসিভ করলো আর শুরু করলো ঝাড়ি দেওয়া আর রাগ দেখানো। আমাকে এড়িয়ে যাওয়া হচ্ছে তাই না? আর কয়েকদিন, তারপরে তোমার ঘুম ভালো করে বের করবো, বুঝলে? তাই নাকি? আচ্ছা দেখবো। আচ্ছা কি করেন? কিছু না। ঠিকই আছে, কিন্তু আমি বাইরে দোকানে যাচ্ছি। মেয়ে নাকি চকলেট খাবে আর ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে। ঠিক হয়েছে। আসেন, তখন বুঝবেন কতটা ঠিক হয়েছে এবং কতটা ভুল হয়েছে। তা তো দেখতেই হয়। দেখতে দেখতে 17 তারিখ চলে এসেছে, বিয়েটাও হয়ে গেছে এবং বউ নিয়ে বাসায় চলে এসেছি। সবাই বউ নিয়ে ব্যস্ত আর আনিকা ওর আম্মুর কোলে চুপচাপ বসে আছে। দাঁড়াও, ঘুম নিয়ে আমাকে প্যারা দিয়েছ না? এখন বসবে। তোমার কেমন ঘুম হয়? বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছি। দেখতে দেখতে রাত হয়ে গেল। এখন বাজে রাত 11টা। আনিকা ঘুমিয়ে গেছে আর আব্বু আম্মু ওকে নিয়ে গেছে আর আমিও আমার রুমের সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা আমিও রুমের ভেতর যাই। আর বাসরাতে কি হয় জানতে চেয়ে লজ্জা চেবেন না। এতটা ইচ্ছে থাকলে বিয়ে করে নেন। কয়েকদিন পরে চুপ করে বসে আছে, তখন ইরা এলো, এসে বলল, মেয়েটা এত প্যারা দেয়, বাপরে বাপ! এতদিন ধরে কিভাবে সামলে রেখেছো? ওভাবেই। আর কয়েকদিনে এই অবস্থা? আর আমাকে আমার ঘুমের জন্য খুব বলেছিল না? এখন বলো কি অবস্থা? কোনো কিছুই হয়নি। এত ঘুমাও কিভাবে শুনি? তোমার ঘুমের 12টা বাজাবো আমি রাতে, আর দিনে তো অনেক আছেই। তাই? আচ্ছা শোনা, আর একটু আদর করে দিই। এই না, এখন না, আমার অনেক কাজ আছে এখন। আরে দাঁড়াও দাঁড়াও, একটু আদর খেয়ে যাও। ইরা চলে গেল, আমিও কাজ করতে থাকলাম আমার মতো। গল্পটা এখানেই শেষ হলো। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।